প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিল্প সম্পর্ক এই টপিকসের বা এই চ্যাপ্টারের আজকের এই নবম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি উপস্থিত হয়েছি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এর 9 নাম্বার লেকচার অর্থাৎ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট। আজকে আমরা এই পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট বা অংশগ্রহণমূলক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটি নিয়ে কথা বলবো এবং এই বিষয়ে বিশদভাবে আমরা জানার চেষ্টা করব এবং আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সাবজেক্ট কোড 242607। প্রিয় শিক্ষার্থী, চলো এবারে আমরা শুরুতে দেখি যে আসলে এই পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টটা আসলে কি। তো পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের শুরুতে যে কথাটা সেটা হচ্ছে পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট ইজ দ্য প্র্যাকটিস অফ empowering members in a group such as employees of a company or citizens of a community to participate in organizational decision making। এখানে দুইটি কথা উল্লেখ এবং বোল্ড করা আছে, তোমরা খেয়াল করে দেখবে বা হাইলাইটেড করা। একটা হচ্ছে এম্পাওয়ার, অর্থাৎ মেম্বারদের এম্পাওয়ার নিয়ে কিন্তু এই ম্যানেজমেন্টটা কাজ করবে। আরেকটি বিষয় ডিসিশন মেকিং এ, অর্থাৎ অর্গানাইজেশনাল যে ডিসিশন মেকিং সেই ডিসিশন মেকিং এ কিন্তু এটা পার্টিসিপেট করবে। আর আরেকটি বিষয় যে হিউম্যান রিলেশনস, অর্থাৎ আমরা তারপর পড়ছি ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ট্র্যাডিশনাল ভার্টিক্যাল ম্যানেজমেন্ট। আগেকার যে একটা ভার্টিক্যাল ম্যানেজমেন্ট ছিল সে ভার্টিক্যাল ম্যানেজমেন্ট থেকে কিন্তু সেটা বের হয়ে এসছে, অর্থাৎ এখন যে ম্যানেজমেন্ট চলছে সেটি কিন্তু আমরা জানি পার্টিসিপেটিং ম্যানেজমেন্ট অর্থাৎ অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। এখানে আরেকটি কথা বলা, স্ট্রাকচার হুইচ হ্যাজ শোন টু বি লেস ইফেক্টিভ as participants are growing less interested in their leaders' expectations due to lack of recognition of the participants' effort or opinion। এখানে অনেক কিছু জিনিস যুক্ত। আমরা যদি পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টকে আমরা এভাবে বলি যে আসলে শ্রমিকদের অংশগ্রহণমূলক একটা ব্যবস্থাপনা, এবং এটা কিন্তু দলীয় পরিস্থিতিতে কোন একটা ব্যক্তির যে মানসিক বা একটা আবেগ সংক্রান্ত যে একটা অন্তর্ভুক্তি যা তাকে দলীয় উদ্দেশ্য অর্জনে অবদান রাখতে এবং দায়িত্ব ভাগ করে নিতে উৎসাহিত করে। আরেকটি বিষয়, ব্যবস্থাপনায় কিন্তু শ্রমিকদের যে অংশগ্রহণ সেটি হলো এরকম একটা জিনিস যে শিল্প যে প্রতিষ্ঠান সেই শিল্প প্রতিষ্ঠান পরিচালনার এমন একটা গণতান্ত্রিক নীতি যার ভিত্তিতে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর সমূহে এবং সকল প্রকার কার্যে সংগঠনের সাধারণ কর্মীগণ কর্তৃক তাদের যে প্রতিনিধিগণের মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণকে কিন্তু একটা বোঝায়। আমরা এভাবে কিন্তু জিনিসটাকে বলতে পারি। আমরা যদি আরো একভাবে বলি তাহলে বলবো যে সংগঠনের নিম্ন স্তরের কর্মীগণ কর্তৃক যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ক্ষমতার যে একটা ভাগাভাগি করা, এটাকে কিন্তু বলা হচ্ছে ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ অর্থাৎ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট। আমরা আরেকটু যদি আরো ডিপলি আলোচনা করবো এই জিনিসগুলোকে, আমরা দেখতে পাচ্ছি দিস প্র্যাকটিস গ্রিউ আউট অফ দ্য হিউম্যান রিলেশনস। এখানে কিন্তু মানবিক যে সম্পর্ক সেই সম্পর্কের কথা এখানে তুলে ধরা হয়েছে। মুভমেন্ট in the 1920 and is based on some of the principles discovered by scholars doing research in management and organization studies। এখানে আরো একটি বিষয় খেয়াল করব আমরা যে মোস্ট নোটেবলি যে জিনিসগুলো এখানে হথর্ন গবেষণার কথা এখানে বলা আছে বা এখানে হথর্ন ইফেক্টের কথা এখানে আমরা বলি, এটা হচ্ছে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট উনি যেটা বলে গেছেন।
আমাদের যে পরের বিষয়বস্তুটি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদের ফর্মস অফ ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, এখানে আসলে সাজেশন সিস্টেম, এই সাজেশন সিস্টেম আমরা দেখব যে ব্যবস্থাপনায় অংশগ্রহণের যে ধরন, সেই ধরনগুলো হচ্ছে এরকম যে ব্যবস্থাপনায় শ্রমিকদের যে অংশগ্রহণ সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন সংগঠন কিন্তু এক একটি পদ্ধতি অনুসরণ করে এবং নিচে কিছু আমরা যে ডিসিশনগুলো দিয়েছি, যে সিস্টেমগুলো দিয়েছি, সেই সিস্টেমগুলো কিন্তু আমরা আলোচনার চেষ্টা করব। দেখো এখানে সাজেশন সিস্টেমের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা যদি বলি এটা একটা পদ্ধতি। আসলে এই পদ্ধতিতে যে কার্যমান উন্নয়নের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে প্রত্যেক কর্মচারীর নিকট হতে কিন্তু লিখিত সুপারিশ আমন্ত্রণ করা হয় এবং এগুলার সুপারিশের মধ্যে যে গ্রহণযোগ্য সুপারিশ থাকবে সেই সুপারিশের জন্য সুপারিশকারীকে আর্থিক যে পুরস্কার সেটি প্রদান করা হবে। একটা বিষয় দেখা গেছে যে আমেরিকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর গড়ে কিন্তু 25% সুপারিশ গ্রহণযোগ্য হয়, বাকি 75% কিন্তু বাদ পড়ে। যদিও এই পদ্ধতিতে বিভিন্ন ধারণা এবং মতামত গৃহীত হয়েছে, কিন্তু প্রত্যক্ষভাবে সমস্যা বা আলোচনার যে যেটা প্রেরণা এটা থেকে কিন্তু এটা বঞ্চিত। তাছাড়া কিছু কিছু ব্যবস্থাপক কিন্তু এরূপ যে সুপারিশ, এই সুপারিশকে তাদের দক্ষতার প্রতি কটাক্ষ হিসেবে তিনি বিবেচনা করেন, অর্থাৎ কিছু সুপারিশ করা হলো, কিছু করা হলো না, সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার যে ধরন সেটা থেকে কিন্তু বের হয়ে আসে। আবার দেখো মাল্টিপল ম্যানেজমেন্ট ফর্ম, অর্থাৎ যেটা বহু পর্যায়ে ব্যবস্থাপনা আমরা বলি, এই পদ্ধতিতে মধ্যম পর্যায়ের যে ব্যবস্থাপক, এরপর ব্যবস্থাপকদের সমন্বয়ে একটা জুনিয়র বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হবে এবং দলের সদস্যদের তাদের যে স্বাভাবিক ক্ষমতা, এই ক্ষমতার বাইরেও কিন্তু প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সম্পর্কে অনুসন্ধান চালানোর এবং যে কার্যক্রম যেগুলো পরিচালনা করবে সেগুলা সুপারিশ করার কিন্তু সুযোগ দেওয়া হবে। তো শীর্ষ যে ব্যবস্থাপনা, সেই শীর্ষ ব্যবস্থাপনার যে এই সমস্ত সুপারিশের উপর কিন্তু আসলে অনেক সময় অনাস্থা প্রকাশ করেন শীর্ষ ব্যবস্থাপকরা। তো এই প্রক্রিয়া আসলে তাদের নীতি সংক্রান্ত যে সমস্যাদি এবং যে পরীক্ষা বা গৃহীত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের যে দায়িত্বভার গ্রহণ এবং অভিজ্ঞতার যে প্রসার, সেটাতে কিন্তু সহায়তা করে। এভাবে আসলে মধ্যম পর্যায়ের যে ব্যবস্থাপকগণ তারা কিন্তু শীর্ষ ব্যবস্থাপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব গ্রহণের জন্য কিন্তু প্রশিক্ষণ লাভ করে। তো থার্ড যদি চিন্তা করি তাহলে বলবো জয়েন্ট প্রোডাকশন কমিটি, এটা হচ্ছে যৌথ উৎপাদন কমিটি বলা হয় এটাকে। এখানে আসলে ব্যবস্থাপক এবং শ্রমিক এই দুইটা স্তরের যে প্রতিনিধি, এই প্রতিনিধির সমন্বয়ে কিন্তু এই কমিটিটা গঠন করা হবে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য এই কমিটি যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলোকে কিন্তু শনাক্ত করবে এবং সেগুলোর সমাধানের কিন্তু সুপারিশ করবে। 4 নম্বরে যে আমরা দেখতে পাচ্ছি যেটা কনসালটেটিভ ম্যানেজমেন্ট, আমরা যেটা পরামর্শমূলক ব্যবস্থাপনা বলতে যাচ্ছি, সেখানে আসলে অংশগ্রহণের উদ্দেশ্য বা উদ্দেশ্যে কিন্তু সবচেয়ে সচরাচর যে পদ্ধতি আমরা বলতে পারি এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে পদ্ধতি সেটা কিন্তু হচ্ছে এই যেটা আমরা বলতে থাকি পরামর্শমূলক ব্যবস্থাপনা বা যেটি বলতে পারি কনসালটেটিভ ম্যানেজমেন্ট। তো সেখানে যে একটা সংগঠনের যে প্রাত্যহিক যে একটা প্রশাসন, এই প্রাত্যহিক কার্যকলাপ পরিচালনার জন্য যে প্রশাসন, এই প্রশাসনের ক্ষেত্রে কিন্তু যে ব্যবস্থাপকগণ থাকবেন এদের অধীনস্থ, এরা কিন্তু কি করবে, যারা তাদের অধীনস্থ থাকবে বা অধীনে যারা থাকবে এদের সাথে বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা কিন্তু পরামর্শ করে থাকবেন এবং যাতে তারা এই সমস্যা সম্পর্কে যে চিন্তা ভাবনা করে বা এই চিন্তা ভাবনা করে যেন নতুন কোনো ধারণা যদি থাকে সেটা যেন পান এবং খুব সহজেই যেন এই সমস্যাটার একটা সমাধান তারা বের করতে পারে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে, এবং এক্ষেত্রে কিন্তু সেটা নতুন যদি পলিসি কোনো নির্ধারণ করা হবে সেক্ষেত্রে পলিসি নির্ধারণ এক্ষেত্রে কিন্তু নতুন কোনো পলিসি নির্ধারণের প্রয়োজন হবে না এবং কর্তৃত্ব এবং দায়িত্ব সম্পর্কেও কিন্তু সেরকম বিরূপ কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতি যদি চলে আসে বা যদি কোনো নেগেটিভ সিচুয়েশন চলে আসে, সেই নেগেটিভ সিচুয়েশনে কিন্তু দেখা যায় যে এখানে কিন্তু খুব বেশি বেগ পেতে হয় না এটাকে অ্যাডাপ্টেশনের জন্য। আর দেখো ডেমোক্রেটিক যে ম্যানেজমেন্ট, সেই ডেমোক্রেটিক ম্যানেজমেন্টে বলা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। অর্থাৎ এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার বিষয়টা কেমন, আমরা বলছি যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা কিন্তু পরামর্শমূলক ব্যবস্থাপনা
বা পরামর্শমূলক, একটু আগে যেটা বললাম আমরা যে কনসালটেটিভ ম্যানেজমেন্ট, এই কনসালটেটিভ ম্যানেজমেন্ট এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে উদার বা উন্মুক্ত একটা পদ্ধতি, এটা হচ্ছে গণতান্ত্রিক। তো এই পদ্ধতিতে আসলে যে ব্যবস্থাপক কিন্তু দলগত যে আলোচনা, সেই আলোচনার উপরে গুরুত্ব আরোপ করেন এবং তিনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ যখন করবেন তখন কিন্তু দলের যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলোর সঙ্গে সমস্যাগুলো তুলে ধরেন এবং দলের উপরে যে সিদ্ধান্ত ভার সেটা কিন্তু তিনি দলের উপরে ছেড়ে দেন। আরেকটা বিষয় হচ্ছে দলের যে সদস্যগণ তাদের কিন্তু নিজ নিজ যে চিন্তা ভাবনা বা তাদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতার মাধ্যমে কিন্তু কিছু বলার সুযোগ দেন তিনি। এভাবে কিন্তু এই যে ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট সেটা কিন্তু চলে থাকে। আর একটা বিষয়, এমপ্লয়িজ রিপ্রেজেন্টেটিভ ইন দ্য বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ এই বোর্ড অফ ডিরেক্টর যেটা মানে পরিচালক মন্ডলী যেটা আমরা বলি, সেই পরিচালক মন্ডলীতে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ সৃষ্টি করা, এটা একটা পদ্ধতি। যেমন আমরা যদি চিন্তা করি বর্তমানে আমাদের যে সরকারি বিধান, সেই বিধানের মাধ্যমে কিন্তু ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের ব্যবস্থা অনেকটা চালু হয়ে গেছে। এতে কিন্তু কি হয়, শ্রমিক বা তাদের যে প্রতিনিধি, তাদের যে কার্য বা এই সংশ্লিষ্ট যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়, সেই বিষয়ে কিন্তু শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা বসায় কিন্তু একটা সুযোগ পায় এবং ফলে কিন্তু ব্যবস্থাপনার প্রতি শ্রমিকদের যে একটা গতানুগতিক বিরূপ মনোভাব তৈরি হওয়ার কথা ছিল বা তৈরি হয়েছিল, এটার পরিবর্তে কিন্তু সহযোগিতাশীল বা সহমর্মিতার একটা সম্পর্ক বা মনোভাব, অর্থাৎ প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু পজিটিভ ইমেজ একটা প্রতিষ্ঠানের কর্মীর মনে কিন্তু সেটা থেকে যায় বা গ্রন্থিত হয়। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে কো পার্টনারশিপ বলি আমরা সাধারণত। এই কো পার্টনারশিপ হচ্ছে কি যৌথ মালিকানা বলা হচ্ছে, অর্থাৎ এই পদ্ধতিতে যারা শ্রমিক এদেরকে কিন্তু সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করা হয়, অর্থাৎ শ্রমিকরা এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি মানে শেয়ার কিনবে এবং শ্রমিকরাই হবে এই প্রতিষ্ঠানের আংশিক মালিক। ফলশ্রুতিতে কি হবে, প্রতিষ্ঠানের মালিক হবে এবং তারা বিভিন্ন যে পরিচালনা কমিটি রয়েছে বা সমিতি রয়েছে, সমিতি নির্বাচনে তারা নির্বাচন করবে, তারা কিন্তু সেখানে প্রার্থী হবে এবং সেখানে কিন্তু তারা যদি জয়লাভ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটা বিষয়, যখন বার্ষিক সাধারণ সভা হবে তখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তখন সেই সিদ্ধান্তে কিন্তু তারা থাকবে। অর্থাৎ এখানে কিন্তু শ্রমিকদের এখানে কো পার্টনারশিপ বলা হচ্ছে, যে শ্রমিক এবং শ্রমিকও থাকতে পারে সে পার্টিসিপেট। এটা একটা পদ্ধতি, এটা একটা পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ এটা একটা ফর্ম অফ ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। আমরা এই জিনিসটি নিয়ে বিশদভাবে আলোচনা করলাম। আমরা এবারে যাচ্ছি আরেকটি টপিকসে, যেটি প্রিকুইসাইডস বলা হচ্ছে, পূর্ব শর্ত বা প্রি কন্ডিশনস। তো প্রি কন্ডিশনস অফ সাকসেসফুল ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের যে ওয়ার্কার্স পার্টিসিপেশন এটা যদি আমরা সাকসেসফুল করতে চাই তাহলে আসলে মানে আমাদের কোন কোন জিনিসগুলোকে কনসিডার করতে হবে কিংবা কি কি থাকতে হবে পূর্ব থেকে। যেমন এখানে বলা হচ্ছে এমপ্লয়াবিলিটি, অর্থাৎ আমাদের যে কর্মী, এই কর্মীদের কিন্তু সামর্থ্য থাকতে হবে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মীদের যে যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা বা দক্ষতা কোনো কিছু কিন্তু আসলে খুব একটা এনাফ না। অর্থাৎ আমাদের কর্মীদের যে সামর্থ্য, সে শারীরিক সামর্থ্য বা মেন্টাল সামর্থ্য, দক্ষতা, যোগ্যতা বা অভিজ্ঞতা এগুলো কিন্তু থাকতে হবে। এবং কাজের কর্মীদের যদি এই দক্ষতা বা যদি সামর্থ্য না থাকে তাহলে কিন্তু আসলে এই যে পার্টিসিপেশন ম্যানেজমেন্ট বা এই যে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, এইখানে কিন্তু আসলে ওদের সঙ্গে কথা বলা বা একটা শীর্ষ পর্যায়ের যারা মানুষ থাকবেন, ব্যক্তিবর্গ থাকবেন, পরিচালনা পর্ষদ থাকবেন, এদের সঙ্গে কথা বলা কিন্তু খুব একটা পসিবল হয়ে ওঠে না। এরপরে আরেকটি বিষয়, নো ফিলিং অফ থ্রেট। এখানে আসলে যে হুমকির একটা বেশি ভীতি চলে আসে, মানে আমি যে কথাটা বলবো পরবর্তীতে আমাকে প্রতিষ্ঠান থেকে ছাঁটাই করে দেবে কিনা, কিংবা আমার প্রতি আবার অনেক সময় কোনো বিরূপ মন্তব্য চলে আসবে কিনা, বা প্রতিষ্ঠান আবার আমাকে আমাকে সেই চোখে দেখবে কিনা, এই যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ এই যে একটা থ্রেট বা একটা আমরা বলতে পারি যে একটা ট্রাবলসাম এনভায়রনমেন্ট কিংবা একটা ফেয়ারফুল এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু অনেক সময় ক্রিয়েট হয়। এই যে ভীতিকর যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বা ভীতিকর যে পরিবেশের সৃষ্টি হচ্ছে, এই ভীতিকর পরিস্থিতি, এই পরিবেশে কিন্তু তখন একজন কর্মী ঠিকঠাক মতো তার যে কার্যকলাপ সেটা কিন্তু করতে পারে না। আর এর জন্যই কিন্তু এই যে যখন আমরা পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট বা পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে যাবো একটা প্রতিষ্ঠানে, তখন অবশ্যই কিন্তু তাদেরকে সাহস দিতে হবে এবং তারা যেন এ ব্যাপারে এক ধরনের স্ট্রংলি বিলিভ করে যে না, আমি আমার মতো করে সবকিছু বলবো, বাট আমার এটা বলার কারণে পরবর্তীতে আমার উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না, এই জিনিসটা যেন তারা এনশিওর হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই ফ্লুয়েন্টলি কিন্তু ম্যানেজমেন্টের যে ডিসিশন মেকিং সেখানে কিন্তু তারা যেতে পারবে। তো যাই হোক, এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে যে কার্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে ক্ষেত্র সেটি, অর্থাৎ এখানে আমরা আরেকটি বলতে পারি সেটা হচ্ছে যে
এরিয়া অফ জব ফ্রিডম। জব ফ্রিডমের যে বিষয় সেটি হচ্ছে যে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার ক্ষেত্রে যে প্রত্যেক কর্মীকে তার কাজে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে এবং কর্মীরা কাজের ক্ষেত্রে যে স্বাধীনতাটা ভোগ করবে, হ্যাঁ, যদি ভোগ না করে তাহলে তাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তাদের মানে আসলে কি জানো, যে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রত্যেকটা কর্মীকে কিন্তু তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। যদি আমরা তাদের সেই জবে যদি সেই ফ্রিডমটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হতে চাইবে না, বা সেই যুক্ত হলেও কিন্তু সেক্ষেত্রে সে সেই যে আলোচনা সে আলোচনাটা কিন্তু কখনোই ফলপ্রসূ হতে পারে না। তো এটাও একটা বিষয়। আরেকটি বিষয় যে পর্যাপ্ত সময় থাকতে হবে, অ্যাডুকুয়েট টাইম। এখানে আরো একটি বিষয় অ্যাবিলিটি টু কমিউনিকেশন, অর্থাৎ যারা যোগাযোগ করবে এই কর্মী বা ব্যবস্থাপনা উভয়েরই কিন্তু যোগাযোগের একটা সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ অংশগ্রহণমূলক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় পরস্পরের সাথে কিন্তু বারবার যোগাযোগের প্রয়োজন পড়বে। আর এজন্য যোগাযোগ করার যে মানসিকতা বা যোগাযোগ করার জন্য যে ওয়েগুলো দরকার, বা যোগাযোগ যে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা বা মত বিনিময় ঘটানোর যে বিষয়, কিংবা কতদূর প্রসেস এগিয়ে গেল সেটি লিপিবদ্ধ করার যে বিষয়, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু যে যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি, সেই যোগাযোগের অর্থাৎ যোগাযোগ যে কারণে করা হচ্ছে সে যোগাযোগের সে কারণটি যেন ফুলফিল হয়। তাহলে এই যোগাযোগ করার যে দক্ষতা অর্থাৎ যোগাযোগের অংশগ্রহণ, সফল যোগাযোগ কিন্তু আসলে আমরা সবাই জানি যে সফল যোগাযোগ কিন্তু অংশগ্রহণকে অধিকতর যে মানে ফলপ্রসূ করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কমিউনিকেশনটা হতে হবে সেই কমিউনিকেশনটা যেন ফ্রুটফুল হয়, এবং কমিউনিকেশন করার জন্য যে অ্যাবিলিটিগুলো দরকার সেই অ্যাবিলিটিগুলো যেন প্রত্যেকটি শ্রমিক কর্মীর থাকে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে যারা ব্যবস্থাপক থাকবেন তাদের জন্য থাকে। এবং এখানে মেন্টালিটির অনেকটা চেঞ্জ করতে হবে, যোগাযোগ বাড়াতে হবে। আমি ব্যবস্থাপক হিসেবে কেন কর্মীদের সঙ্গে যোগাযোগ করব, এরকম যদি ইগো থাকে তাহলে কিন্তু সেখানে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট ফলপ্রসূ হবে না। আবার আরেকটি বিষয়, যারা শ্রমিক কর্মী থাকবে তারা যদি মনে করে আমি একটা ছোট মানুষ হয়ে আমি কিভাবে ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলবো, তাহলে সেটিও কিন্তু আসলে খুব একটা ফ্রুটফুল পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট সেখানেও কিন্তু আশা করা যাবে না। তো যাই হোক, আবার নেক্সট যে আমরা টপিক সেটা হচ্ছে দেখো এডুকেট টাইম। এই যে পর্যাপ্ত সময় কিন্তু থাকতে হবে, অর্থাৎ কর্মী এবং ব্যবস্থাপনার হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে কিন্তু এই প্রাত্যহিক যে কাজ সম্পাদন এটার পরেও কিন্তু অনেক সময় অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। তখন কিন্তু এই অতিরিক্ত সময় যদি না পাওয়া যায়, বা যদি দেখা যায় যে অনেক টাইম শিডিউল রয়েছে আলোচনা করা যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ যারা আলোচনায় অংশগ্রহণ করবেন তারা যেন অনেকটা সময় পান এই আলোচনা করার জন্য। এবং আমি বলবো যে যদি আমরা আলোচনা করার জন্য যে সময়টা দরকার, অর্থাৎ আলোচনা করার জন্য যদি পজিটিভ মেন্টালিটি থাকে তাহলে কিন্তু সময়টা বের করতে পারবে। তো যাই হোক, এই বিষয়টি এরকম। আরেকটি বিষয় যে আমাদের যে সুবিধার যে আধিক্য, আমরা যেটাকে বলি যে সুবিধার আধিক্য, তাহলে বলবো যে মানে গ্রেটার যে বেনিফিট, সেই গ্রেটার বেনিফিটে অংশগ্রহণ যে সে সফল করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে প্রচলিত সুবিধা সেই সুবিধাসমূহ পর্যাপ্ত হতে হবে। এবং পর্যাপ্ত যে সুবিধা সেই সুবিধার ফলে মানে কর্মীদের যে মনোবল সেই মনোবলটা কিন্তু উঁচু থাকে, এবং তারা কিন্তু অংশগ্রহণকে উপভোগ করে। এবং এটা একটা বিষয়, অর্থাৎ যে গ্রেটার বেনিফিট, এই গ্রেটার বেনিফিট থাকতে হবে, অর্থাৎ সুবিধার আধিক্য থাকতে হয়। অর্থাৎ এখানে কর্মীদের যে মনোবল সেটা মনোবলটা যেন উঁচু থাকে এবং তারা যেন অংশগ্রহণকে অনেক বেশি উপভোগ করে। এবং মোট কথা হচ্ছে এরকম যে বস্তুগত যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো কম থাকলে কর্মীরা কিন্তু অংশগ্রহণ করতে চাইবে না। হ্যাঁ, সুতরাং যে সুবিধাগুলো রয়েছে সুবিধা অবশ্যই সেটিকে আরো বাড়াতে হবে। এরপরে রেলিভেন্স টু ইন্টারেস্ট, অর্থাৎ স্বার্থের যে অনুকূলতা, অর্থাৎ অংশগ্রহণের যে সফলতা সেটি কিন্তু নির্ভর করে কর্মীদের অংশগ্রহণের যে সফলতা এটা কিন্তু নির্ভর করে কর্মীদের স্বার্থের অনুকূল হলে যে যে কাজে মানে শ্রমিক কর্মীরা নিজেদের স্বার্থ দেখে না, সেক্ষেত্রে তারা কিন্তু অংশগ্রহণে উৎসাহিত হবে না। অর্থাৎ এখানে যদি দেখে কর্মীরা যে মানে তাদের স্বার্থ নেই, তাহলে সেখানে কিন্তু তারা অংশগ্রহণের খুব একটা আগ্রহ পোষণ করবে না। এই জন্য ওখানে এমন এমন আলোচনায় ম্যানেজমেন্টের সঙ্গে কর্মীদেরকে ইনক্লুড করতে হবে যেখানে আসলে দুই পক্ষের স্বার্থ থাকবে। তো এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু একটা ম্যানেজমেন্টের যে পার্টিসিপেশন সেটা কিন্তু আসলে বা পার্সপেক্টিভ যে পার্টিসিপেটিভ যে ম্যানেজমেন্ট সেটি কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হবে। তো যাই হোক, এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং
দ্য সাকসেস অফ ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। আসলে কোন কোন জিনিসগুলো আমরা যদি বলি যে এই যে ওয়ার্কার্সের যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনের এই জিনিসগুলো আসলে কোথায় কোথায় অর্থাৎ কোন কোন জিনিসগুলো আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি আমরা তো আমরা যদি দেখি এখানে ফ্যাক্টরস এফেক্টিং অর্থাৎ মানে কোন কোন জিনিসগুলো আসলে প্রভাব বিস্তার করে এই সাকসেসফুল একটা পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তাহলে আমরা শুরুতেই যেটি দেখবো সেটা হলো অর্গানাইজেশন। অর্থাৎ একটা সংগঠন কিন্তু অনেক বেশি এটাকে এফেক্ট করে, এবং অংশগ্রহণ যখন সফল হবার ক্ষেত্রে সংগঠন কিন্তু আমরা সবাই জানি যে একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং সংগঠনের যে কাঠামো, সংগঠনের যে দর্শন, সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য, এই সব কিছুর উপর কিন্তু অংশগ্রহণের যে মাত্রা বা অংশগ্রহণের যে ধারণা, এই সব কিছু কিন্তু বাস্তবায়িত হয়। যেমন সামরিক যে সংগঠন, কোনো একটা সংগঠন, সে সংগঠনে কিন্তু গণতান্ত্রিক চেতনার সেখানে কিন্তু কোনো মূল্য নেই। আবার সামাজিক যে সংগঠন, সেখানে কিন্তু আবার গণতান্ত্রিক যে চেতনা বা অংশগ্রহণমূলক যে ব্যবস্থাপনা, সেটার কিন্তু আবার কোনো বিকল্প নেই। তো সবকিছু মিলিয়ে অর্থাৎ একটা সংগঠনটা আসলে কেমন হবে, একটা প্রতিষ্ঠানের সংগঠন প্রণালীটা আসলে কেমন হবে, বা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি আসলে কেমন হবে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে আসলে সেখানে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কতটুকু সফল হবে কিংবা কতটুকু বিফল হবে সবকিছু। এর পরের যে বিষয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা সবাই জানি প্রত্যেকটি মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার আশপাশের পরিবেশ নিয়ে। তো এই পরিবেশের আমরা সবাই জানি যে পরিবেশের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমরা সামষ্টিক পরিবেশ বলি, আমরা ব্যষ্টিক পরিবেশ বলি। তো ব্যষ্টিক পরিবেশগুলো হচ্ছে ভেতরের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো, আর সামষ্টিক যে পরিবেশ উপাদান সেগুলো হচ্ছে আমাদের যেগুলো ভৌগোলিক উপাদান, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, টেকনোলজিক্যাল কিছু এলিমেন্টস। তো এই জিনিসগুলো অর্থনৈতিক হতে পারে। আবার ভেতরের যদি পরিবেশের কথা চিন্তা করি, ভিতরের পরিবেশের বলতে কর্মীদের মধ্যে পরিবেশ পরিস্থিতি কেমন বিরাজমান, আমাদের মালিক পক্ষের কি অবস্থা, আমাদের প্রতিষ্ঠানের মূলধনের কি অবস্থা, এবং প্রতিযোগী যারা থাকবে তাদের কি অবস্থা, সবকিছু মিলিয়ে এগুলো আমরা সাধারণত যে আমরা মাইক্রো এলিমেন্টস বলে থাকি। আর আগে যেগুলো বললাম সেগুলো আমাদের ছিল ম্যাক্রো এলিমেন্টস। তো যে এলিমেন্টস গুলো হোক না কেন, যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের উপরে যে নির্ভর করে, এই নির্ভর করেই কিন্তু অংশগ্রহণমূলক যে ব্যবস্থাপনা সেটি কিন্তু সফল হবে কিনা সেটা বোঝা যায়। অর্থাৎ শিল্পে যদি অসন্তোষ বিরাজ করে, অর্থাৎ পরিবেশটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কর্মীদের যে দাবি, সে দাবি দেওয়া কিন্তু উপেক্ষিত করা হয় অনেক সময়, কিংবা উপেক্ষিত যদি করা হয় তাহলে সে পরিবেশটি কিন্তু নেতিবাচক রূপ ধারণ করে। আর নেতিবাচক যখন হয়ে যাবে, তখন কিন্তু কর্মীরা আর কোনো আলোচনায় কিন্তু অংশগ্রহণ করতে চায় না। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে এই যে আমরা যেটা বলছি পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, এই পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের যে প্রিকন্ডিশন বলতে পারি আমরা, যে সেখানে কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকতে হবে, এবং এই স্থিতিশীল পরিবেশ বজায় যদি রাখা যায় এবং সে অনুসারে যদি প্রতিষ্ঠানের প্রত্যেকটি কর্মচারী চলে বা মালিক পক্ষ চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টটি হবে সেটি কিন্তু অবশ্যই ফ্রুটফুল হবে। এবং আরো একটি কথা সেটি হচ্ছে যে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়িজ মেন্টালিটি, অর্থাৎ এমপ্লয়িদের যে মেন্টালিটি থাকে, তাদের যে মানসিকতা, শুধু তাই নয়, আমরা যদি যখন দেখি যে এই যে মানসিকতাটা থাকবে, অর্থাৎ যদি সহযোগিতামূলক মানসিকতা পোষণ করে, নিজেদেরকে যদি প্রতিষ্ঠানের একটা অংশ মনে করে, তাহলে তারা কিন্তু এই প্রতিষ্ঠানটাকে তারা কিন্তু ভালো চোখে দেখবে, এবং তাদের এই ভালো চোখে দেখাটা বা তারা যে ইতিবাচক চোখে দেখবে, এই ইতিবাচক চোখে দেখাটা তখন কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। এখানে উৎপাদন বাড়বে, এখানে সময় বাড়বে, এখানে যে শ্রমের যে ঘূর্ণায়মানতা, সেই ঘূর্ণায়মানতা কিন্তু কমে যাবে। সব দিক থেকে একটা প্রতিষ্ঠান কিন্তু তখন ভালো করবে। তো যাই হোক, এই জিনিসগুলো ছিল মানসিকতা। আবার অনেক সময় বিভিন্ন টেকনোলজির কারণে কিংবা বিভিন্ন ধরনের আমাদের যে আমাদের যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের কিন্তু যে কোনো সময় তাদের যে পলিসি, সেই পলিসিটা কিন্তু চেঞ্জ করতে হতে পারে। তো এই চেঞ্জ যে পলিসি, সেই পলিসিটাকে আবার অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে বা নিজেদের করে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু আসলে আমরা খুব একটা বেশি তাদের মানে যদি অংশগ্রহণ না থাকে বা তাদের যদি মনোভাব যদি পজিটিভ না হয়, তাহলে কিন্তু আমরা আবার বিপদে পড়ে যাই। তো সব দিক বিবেচনা করলে আমরা দেখি যে যদি পরিবেশটা ঠিক থাকে বা যদি এমপ্লয়ীদের মেন্টালিটি ঠিক থাকে, তাহলে এটাও কিন্তু একটা ফ্যাক্টরিং এলিমেন্টস।
একটি বিষয় লিডারশিপ। অবশ্যই লিডারশিপের ক্ষেত্রে আমরা একটা বিষয় বুঝি যে সাংগঠনিক কাঠামো বলি, নীতি বলি, আর প্রতিষ্ঠানের উদ্দেশ্য আদর্শ যাই বলি না কেন সবকিছুই ঠিক আছে, কিন্তু দেখা গেল যে হয়তো লিডারশিপের যে দরকার, অর্থাৎ আমাদের যে নেতৃত্বর যে প্রকৃতি, এটা ঠিক নেই, বা নেতৃত্বের যে প্রকৃতি সেটার সঙ্গে আসলে আগের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আসলে খুব একটা কার্যকর হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বটা কেমন আমরা সবাই জানি। নেতৃত্ব অনেক ধরনের রয়েছে, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, এরকম অংশগ্রহণমূলক নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেটা হচ্ছে অংশগ্রহণমূলক নেতৃত্ব, অর্থাৎ এখানে যাবতীয় কার্যক্রম করা হয় প্রতিষ্ঠানের কর্মী এবং ব্যবস্থাপনার সমন্বয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যাবে যে এই যে যে আমরা পরবর্তীতে যে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের কথা চিন্তা করছি, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার কথা চিন্তা করছি, আসলে এটা কিন্তু তখন আবার অনেক বেশি ফ্রুটফুল হবে। তো যাই হোক, আবার একটা প্রতিষ্ঠানে কিন্তু টেকনোলজি অনেক বেশি ফ্যাক্ট, কেননা বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাই যে যে সনাতনী যে পদ্ধতি ছিল সে পদ্ধতিতে কিন্তু আসলে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার কিন্তু তখন কিন্তু অবকাশ ছিল না, বাট বর্তমানে কিন্তু এই অংশগ্রহণ ব্যবস্থাপনাটা এসেছে এবং এটি বেশ সমাদৃত এবং সব ক্ষেত্রেই আসলে একেবারেই যদি আমি বলি যে আসলে শ্রমিকদেরকে পাত্তা না দিয়ে কিন্তু আসলে একটা প্রতিষ্ঠানের যে মালিক থাকবে তাদের কিন্তু ভালো কিছু করা সম্ভবপর হয়ে উঠবে না। ফলে অবশ্যই শ্রমিকদেরকে আমলে নিতে হবে এবং শ্রমিকদেরকে অবশ্যই সেই সনাতন ধর্মে বিশ্বাসী না হয়ে, সনাতনের যেই পদ্ধতি ছিল সেই বিশ্বাসী না হয়ে আমরা মানে আবার কিন্তু যে বর্তমানের যে অবস্থা বা এটার সঙ্গে কিন্তু নিজেদেরকে আপডেটেড করে নিতে হবে। অর্থাৎ আমাদের যে সনাতন প্রযুক্তি ছিল সেই সনাতন প্রযুক্তি থেকে বের হয়ে এসে আমাদের কিন্তু আবার বর্তমানের যে প্রযুক্তি, বর্তমানের যে কলা কৌশল, সেই সব জিনিসগুলো আমাদের জানতে হবে। তো এটাও কিন্তু হচ্ছে টেকনোলজি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের টেকনোলজিও কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলে। অর্থাৎ আমরা যদি একটু ছোট করে এক্সাম্পল দিই, আগে হয়তো হাতের কাজ হতো, এখন হয়তো মেশিনে কাজ হচ্ছে। এখন যখন মেশিনটা চলে আসলো তখন যদি হাতের যে কাজ করা ছিল সেটি যদি আমরা অ্যাভয়েড করি, কিংবা আমি হাতেই কাজ করব আমি মেশিনটি নেব না, এরকম যদি টেন্ডেন্সি কর্মীদের মধ্যে গ্রো করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য এটি কিন্তু বড় ধরনের একটা বিপদ হবে। হ্যাঁ, কিন্তু যদি এটাকে আবার পজিটিভলি নিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি ভালো হবে। আবার যারা যারা ছিল কর্মী তারা তো হয়তো মেশিন চালাতে পারে না, তাহলে তাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের উচিত হবে তাদেরকে আবার দক্ষতার উন্নয়ন করে, অর্থাৎ যত রকমের একটা পলিসি, সে একটা মেশিনারি যাই বলি না কেন, সেটা যখন নতুন করে ইনস্টল দেওয়া হবে তখন সেখানে কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে যে পক্ষেরই হোক না কেন অবশ্যই সেটি কথাবার্তা বলার মাধ্যমে, তাদের যে অপিনিয়ন সেটি এক্সপ্রেস করার মাধ্যমে কিন্তু এই যাবতীয় সমস্যার সমাধানের একটা চেষ্টা করা হবে। এবং যখন এজন্য বলা হয় টেকনোলজিটা কিন্তু একটা ফ্যাক্টরের এলিমেন্টস বলা যেতে পারে, যে এমন একটা এলিমেন্টস যে এলিমেন্টসটা কিন্তু অবশ্যই এই যে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট এটিকে কিন্তু বিভিন্নভাবে এটাকে কিন্তু এফেক্ট করে। তো এই ছিল বিষয়। আমরা সবাই মোটামুটি জানি যে আসলে এই ম্যানেজমেন্ট যে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট বা অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, এটির আসলে কিছু সুবিধা রয়েছে আবার এর কিছু অসুবিধাও রয়েছে। আমরা যদি একটু সুবিধার দিকে চিন্তা করি বা আমরা যদি পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের দিকে তাকাই, তাহলে দেখবো যে স্পন্টেনিয়াস ওয়ার্ক পারফরমেন্স, যখন এই সবাই সম্মিলিতভাবে যখন এই কাজটি করা হবে তখন কিন্তু অবশ্যই স্বতঃস্ফূর্ত কাজ আমরা পাবো কর্মীদের কাছ থেকে। ডেভেলপমেন্ট অফ ইমেজ, আমাদের যে প্রতিষ্ঠানের যে ভাবমূর্তি সে ভাবমূর্তি কিন্তু অবশ্যই উন্নত হবে। অ্যাডভান্টেজ ইন রিপেয়ারিং অ্যাক্টিভিটিস, এখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের যখন বিভিন্ন ধরনের সংস্কার কাজ করা হবে, যেটা বিভিন্ন সংস্কার হতে পারে, মেশিনারির সংস্কার, পরিবেশের সংস্কার, উৎপাদন পদ্ধতির সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে কিন্তু তখন কর্মীদের কিন্তু অবশ্যই নেগেটিভলি তারা রোল প্লে করবে না, তারা কিন্তু অলওয়েজ পজিটিভলি রোল প্লে করবে। যাই হোক, আবার দেখো দায়িত্ববোধ সৃষ্টির কথা এখানে বলা হচ্ছে যে আমাদের যে দায়িত্ববোধ জন্মাবে সে দায়িত্ববোধ সৃষ্টি, কতটুকু দায়িত্ববোধ এখানে জন্মালো। এবং এখানে কর্মীরা যখন মানে রেসপন্সিবিলিটি, ক্রিয়েট রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ জন্মাবে, অর্থাৎ প্রতিষ্ঠান যখন কর্মীরা যখন দেখবে যে আমাকে সে সাথে নিয়ে এই কাজগুলো করছে তখন কিন্তু কর্মীরা একটা খুশি হবে। আর ফলশ্রুতিতে দেখা যাবে যে প্রতিষ্ঠান কিন্তু সে কর্মীরা কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করবে। আর এটাকে বলা হচ্ছে যে ক্রিয়েট রেসপন্সিবিলিটি। এবারে কি ক্রিয়েট সেলফ রেসপেক্ট, অর্থাৎ আত্মসম্মান বোধ একটা তৈরি হবে তাদের মধ্যে, এবং এটা একটা গুড সাইন। ডেভেলপমেন্ট অফ মেন্টালিটি অ্যান্ড রিলেশন, অর্থাৎ আমাদের যে মনোবল এবং সম্পর্ক সেটা উন্নয়ন ঘটবে এবং দক্ষতা ও সৃজনশীলতার উন্নয়ন ঘটবে। ডেভেলপমেন্ট অফ ইফিসিয়েন্সি অ্যান্ড ক্রিয়েটিভিটি,
এবং সবশেষে মিতব্যয়িতা অর্জিত কিন্তু সম্ভব হবে, অর্থাৎ রেইন আমাদের ইকোনমি, অর্থাৎ আমাদের যে মিতব্যয়িতা সেই মিতব্যয়িতা অর্জন করা কিন্তু সম্ভব হবে। অর্থাৎ এই সব কিছু মিলিয়ে এটি কিন্তু আমাদের ছিল অ্যাডভান্টেজ অফ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট এটির কথা। এরকম আসলে কিছু অসুবিধাও রয়েছে এই পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের, সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো চলো আমরা এবারে শুধু যে একটা জিনিসের ভালো দিক থাকে তা নয়, আসলে কিছু খারাপ দিকও কিন্তু থাকে। তো চলো আমরা এবারে খারাপ দিকগুলো নিয়ে কথা বলি। ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, কি কি জিনিস ঘটতে পারে। সবার প্রথমে যেই সবচেয়ে খারাপ দিক যেটি, সেটি হচ্ছে ডিসক্লোজ প্রাইভেসি। এখানে কিন্তু কোনো ধরনের আমাদের যে মানে গোপনীয়তা, সেই গোপনীয়তা কিন্তু রক্ষা করাটা সম্ভব হয় না। অর্থাৎ এখানে কিন্তু প্রাইভেসি থাকবে না, এখানে কিন্তু ডিসক্লোজ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। এটা একটা জিনিস। একটা বিষয়, রিডিউস দ্য ইম্পর্টেন্স অফ ট্রেড ইউনিয়ন। যখন শ্রমিকরা সরাসরি করবে, তখন কিন্তু শ্রমিক সংঘের যে গুরুত্ব, অর্থাৎ এই যে বার্গেনিং এর যে কথা, এটি কিন্তু তখন কমে যাবে। অর্থাৎ একটা যখন পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট ঘটবে, সবকিছু সিদ্ধান্ত গ্রহণ যখন দুই পক্ষের মধ্যে হবে, তখন কিন্তু এই শ্রমিক সংঘের যে প্রয়োজনীয়তা সেটি কিন্তু কমে যাবে। এরপরে ফিলিং থাইসেলফ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় হচ্ছে, শ্রমিকরা তখন কিন্তু নিজেদেরকে অনেক বেশি পণ্ডিত মনে করবে, নিজেদেরকে অনেক বেশি গুরুত্ববান ব্যক্তি মনে করবে, গুরুত্বপূর্ণ মনে করবে। এক্ষেত্রে কিন্তু একটা ইগোর জন্ম হবে। ফলশ্রুতিতে এটা কিন্তু অনেক সময় খারাপ জিনিস বয়ে নিয়ে আসতে পারে। আরেকটি বিষয়, নেগেটিভ মেন্টালিটি ইন অ্যাডভার্স কন্ডিশন। অনেকটা সময় আমরা দেখতে পাই যে এখানে এরকম ভাবেও চিন্তা করা যেতে পারে যে বিপরীত যদি কোনো ঘটনা ঘটে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মনোবল অনেকটা হ্রাস পায়। যেমন কর্মীরা সবসময় মনে করে সব সিদ্ধান্তই কিন্তু তাদের সাথে আলোচনা করে করতে হবে, কিন্তু কোনো কারণে যদি তা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তারা আবার সেটির জন্য একটা নেগেটিভ মেন্টালিটি পোষণ করে বসে থাকলো। তো এই বিষয়টি আবার লেক অফ নলেজ অ্যান্ড ডিফিসিয়েন্সি। আমাদের কর্মীরা তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা কতটুকু পারফেক্ট টু নেগোশিয়েট উইথ দ্য ম্যানেজার্স অর হায়ার লেভেল অথরিটিস, এটা সবার আগে ভাবতে হবে। যদি দেখা যায় এই যে আমাদের কর্মীদের যে নলেজ, এটার যে লেক অফ নলেজ অ্যান্ড লেক অফ ইফিসিয়েন্সি, এই দুটির কারণে কিন্তু অনেক সময় আমাদের যে পার্টিসিপেশন প্রসেস বা পার্টিসিপেটিভ যে ম্যানেজমেন্ট, এটি কিন্তু আসলে মানে একটা সুখকর হয় না। এজন্য এটাও কিন্তু একটা মানে ব্যাড সাইড অফ, আমাদের বলতে পারি যে ব্যাড সাইড অফ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, যে আসলে নলেজ এবং ইফিসিয়েন্সির কারণে আসলে অনেক সময় হ্যাঁ পাঠিয়ে দিলাম, কিন্তু দেখা গেল সেখানে গিয়ে সে হয়তো অবাঞ্ছিত কোনো কথা বলছে, সে হয়তো ইরিলেভেন্ট কোনো বক্তব্য পোষণ করছে, কিংবা হয়তো ইরিলেভেন্ট কোনো ওয়ান্ট তার চলে এসছে, তাহলে সেক্ষেত্রে বা এই জিনিসগুলো কিন্তু তখন একটা খারাপ দিক চলে আসে। তো আবার একটি বিষয়, অ্যাডভান্টেজ ইন রিয়েলাইজেশন। আমরা এখানে বলছি যে যে উপলব্ধির সমস্যা অনেক সময় দেখা যায়, বা অ্যাডভান্টেজ ডিলে ইন ডিসিশন মেকিং। আমরা বলছি যে সিদ্ধান্ত গ্রহণ করার সময় এই যে বারবার বসে যে সিদ্ধান্ত গ্রহণ করা, এটাও কিন্তু আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আসলে ভালো দিক খারাপ দিক থাকবে, এবং এই ভালো দিক খারাপ দিকের মধ্যে থেকে খারাপ দিক থেকে বের হয়ে এসে জিনিসটাকে অবশ্যই ভালো দিকগুলোকে নিতে হবে, এবং খারাপ দিকগুলো থেকে কিভাবে মানে কাটিয়ে উঠে যায় এই ব্যবস্থাটাও করতে হবে। এটিও কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে শেখায়। তো এবারের যে টপিকটি সেটি হচ্ছে আমাদের যে ব্যবস্থাপনায় যে কর্মীদের অংশগ্রহণ, সে কর্মীদের অংশগ্রহণের যে দৃষ্টিভঙ্গি, এই কর্মীদের অংশগ্রহণের সময় আসলে ডিটারমিনেন্টসটা কি কি, মানে আমাদের যে নির্ধারক, সেই নির্ধারকগুলো কি কি। আমরা যদি শুরুতে বলি যে দ্য অ্যানাটমি অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ প্রতিষ্ঠানের যে স্বায়ত্ত শাসন, আসলে আমরা বলবো এভাবে যে আসলে অংশগ্রহণের যে সম্ভাব্যতা, আমি যদি বলি এভাবে যে অংশগ্রহণের যে সম্ভাব্যতা, এই অংশগ্রহণের সম্ভাব্যতা কিন্তু কয়েকটা উপাদানের উপর নির্ভর করে। যেমন একটা হচ্ছে অ্যানাটমি অফ দ্য এন্টারপ্রাইজ, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের উপরে নির্ভর করতে পারে। আরেকটি বিষয় টেকনিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কারিগরি উপাদানের উপর নির্ভর করতে পারে। আরেকটি বিষয় দ্য সাইজ অফ এন্টারপ্রাইজ, ওই প্রতিষ্ঠানের আয়তনের উপর নির্ভর করবে। আরেকটি বিষয় দ্য স্ট্রাকচার অফ এন্টারপ্রাইজ, ওই প্রতিষ্ঠানের আসলে সংগঠন কাঠামোটা কেমন সেটির উপরে নির্ভর করবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এই যে শ্রমিকদের অংশগ্রহণ, এই শ্রমিকদের অংশগ্রহণের মাত্রা, অর্থাৎ এখানে আমি যদি আরো ডিপলি বলি তাহলে বলবো তিনটা জিনিসের উপর নির্ভর করতে পারে। এটি হচ্ছে ম্যানেজেরিয়াল ফিলোসফি অ্যান্ড অ্যাটিটিউডস, ব্যবস্থাপকের যে দর্শন এবং এদের যে মানসিকতা বা এদের যে আচরণ, এই আচরণের বা যে মনোভাব, এটার উপরে কিন্তু নির্ভর করবে। এটা দেখে কিন্তু কোম্পানিরা ডিসাইড করবে যে তারা তোমার হচ্ছে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টে আসবে কি আসবে না। আরেকটি বিষয় শ্রমিকদের যে ক্যাপাসিটি, এখানে ক্যাপাসিটি আমরা বলতে পারি দুই ধরনের ক্যাপাসিটি এখানে আসতে পারে। একটা হচ্ছে
ক্যাপাসিটি অফ আমাদের ওয়ার্কার্স অ্যান্ড ক্যাপাসিটি অফ ম্যানেজার্স। এখানে ক্যাপাসিটি অফ ম্যানেজার্সের কথা, তারা কতটুকু সাবলীলতার সাথে কর্মীদেরকে সাথে নিতে পারতেছে, এটাও কিন্তু দেখার বিষয়। আরেকটি বিষয় যে আমরা যেটা বলছি যে সবশেষে যেটা দেখতে পাচ্ছি যে পারসিভস রিলেটিভ পাওয়ার অফ ম্যানেজার্স, অর্থাৎ যে ব্যবস্থাপকদের যে ধারণা, সেই ধারণাগত আপেক্ষিক যে ক্ষমতা, সেই ক্ষমতাটি, অর্থাৎ এই সবকিছুই কিন্তু আসলে আমি যেটা বললাম একটু আগে যে আসলে একটা মানে ওয়ার্কার্স পার্টিসিপেশন, এই একটা ব্যবস্থাপনায় যে কর্মীদের অংশগ্রহণ, এই অংশগ্রহণের কিন্তু ডিটারমিনেন্টস। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা আজকে আমাদের এই ক্লাসটি উপভোগ করেছো, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল।